বলা যাবে না। সেলফ ইনফ্লেটিং রিসাসিটেশন ব্যাগ, সেখানে তুই সিলিকোনাইজ কথাটা ইউজ করতেও পারিস, আর ইউজড ফর নিউনেটাল রিসাসিটেশন বলতেও পারিস, না বললেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এছাড়াও আরও দুটোভাবে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দেওয়া যায়। তার একটা হচ্ছে ফ্লো ইনফ্লেটিং ব্যাগ, মানে এই যেটা এই ব্যাগের যে এটা আছে এইটা ফুলে আছে, নিজে থেকেই ফুলে আছে, ঠিক আছে, কিন্তু ওই ব্যাগটা শুধুমাত্র অক্সিজেন তার সঙ্গে কানেক্ট করা থাকলে তবেই ফুলত, ঠিক আছে। তার মানে ওইটার জন্য ওইটাকে কাজ করতে গেলে অক্সিজেন সাপ্লাই ইজ মাস্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে টিপিস রিসাসিটেটর, ঠিক আছে। টি পিস, টি ক্যাপিটাল টি, টি পিস রিসাসিটেটর ইয়ে আছে কি বলে, চক আছে, চক আছে কারণ আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টিপিস রিসাসিটেটরটা একটা কেমন জিনিস না, এরকম একটা ছোট্ট টিবিউলার জিনিস থাকে, ঠিক আছে, তার একটা ক্যাপের মতো জিনিস থাকে, যে ক্যাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার আপ ডাউন করার একটা সিস্টেম থাকে, ক্যাপের মাথায় একটা ফুটো থাকে, আর তাতে একটা ইনপুট পোর্শন থাকে, একটা আউটপুট পোর্শন থাকে। এখানেও অক্সিজেন ছাড়া চলে না, ঠিক আছে। আমরা এই জিনিসটা নিয়ে কেন এতটা ইয়ে করছি, তার কারণ হচ্ছে এটা ইউটিলাইজ করার জন্য অক্সিজেন লাগে না, মাঠে ঘাটেও এটা আমরা ইউজ করতে পারবো, সেই জন্যই এই জিনিসটা আমাকে জানতে হবে। ওই দুটো ফ্লো ইনফ্লেটিং ব্যাগ আর টিপিস রিসাসিটেটর, সেটা কিন্তু অক্সিজেন সাপ্লাই ছাড়া ইউজ করা যাবে না। এইটা হচ্ছে এইটার একমাত্র সুবিধা, একমাত্র সুবিধা। ওই দুটোর আরও এক্সট্রা কয়েকটা সুবিধে আছে। এই যে এই জিনিসটা, এটা এমনভাবে তৈরি, কোনো জায়গায় যদি কোনো লিকও থাকে, এই সার্কিটটাতে কোনো জায়গায় যদি লিকও থাকে, এটা নিজে থেকেই খুলে যাবে। তার মানে গোটা সার্কিটে যদি কোনো লিক থাকে, তাহলে সেই লিক সেলফ ইনফ্লেটিং ব্যাগে ধরা পড়বে না। কিন্তু ফ্লো ইনফ্লেটিং ব্যাগের গোটা সার্কিটে কোথাও যদি লিক থাকে, তাহলে সেটা বোঝা যাবে ব্যাগটা চুপসে যাবে। আর টিপিস রিসাসিটেটরে যদি কোনো জায়গায় লিক থাকে, টিপিস রিসাসিটেটরে একটা ডায়াল থাকে, তাহলে সেখানে আমি যত প্রেশার ফিট করেছি, আমি যখন দেবো তখন ওই প্রেশারটা শো করবে না, তার মানে কোথাও একটা লিক আছে। এটা গেল এক নম্বর সুবিধে, যেটা কিনা আমি এটা থেকে বুঝতে পারছি না। দু নম্বর হচ্ছে এইটা দিয়ে ফ্রি ফ্লো অক্সিজেন দিতে পারবো না। আমার এইটা বাচ্চার মুখের দিকে থাকবে, তাহলে এইখান দিয়ে কখন অক্সিজেন যাবে, তখন আমি স্কুইজ করছি। এমনি অবস্থায় এটা দিয়ে অক্সিজেন যাচ্ছে না, তাহলে এটা দিয়ে ফ্রি ফ্লো অক্সিজেন দেওয়া যাবে না। কিন্তু বাকি যে দুটো বললাম, সেটা দিয়ে ফ্রি ফ্লো অক্সিজেন দেওয়া যাবে। আরেকটা জিনিস বলছিলাম তখন, সিপ্যাপ, ডেলিভারি রুম সিপ্যাপ। তাহলে সেই সিপ্যাপ মানে হচ্ছে এইটা দিয়ে কি করছি, তার মানে যখন আমি প্রেস করছি তখন এটা দিয়ে এয়ার আসছে, কোনো কিছু একটা এয়ার বা ফ্লুইড যাওয়া মানে সেটা একটা প্রেশার ক্রিয়েট করে। তাহলে এটা দিয়ে কি করা যাচ্ছে, ইন্টারমিটেন্ট প্রেশার দেওয়া যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস প্রেশার দেওয়া যাচ্ছে না। সেই কন্টিনিউয়াস প্রেশারটা কিন্তু সিপ্যাপ ইয়ে দিয়ে দেওয়া যাবে না, কি বলে ব্যাগ মাস্ক, সেলফ ইনফ্লেটিং রিসাসিটেশন ব্যাগ দিয়ে সিপ্যাপ দেওয়া যাবে না, কিন্তু টিপিস রিসাসিটেটর বা ফ্লো ইনফ্লেটিং ব্যাগ দিয়ে সিপ্যাপ দেওয়া যাবে, ঠিক আছে। এই যে বললাম এটা দিয়ে সেলফ ইনফ্লেটিং ব্যাগ দিয়ে ফ্রি ফ্লো অক্সিজেন দেওয়া যাবে না, এটার আবার একটা দেওয়া যাবে, যাবে না একদম তা না, কিন্তু এই দিক দিয়ে দেওয়া যাবে। কোন দিক দিয়ে দেওয়া যাবে, এই দিক দিয়ে কীভাবে দেওয়া যাবে সেরকম করে কেউ দেয়ও না, কিন্তু ওটা সেই জামাই ঠকানো প্রশ্ন, সেরকম প্রশ্নের কিন্তু সেটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে সেলফ ইনফ্লেটিং রিসাসিটেশন ব্যাগ, এইটা খুব ভালো করে জানতে হবে, সবাইকে এই জিনিসটি ধরানো হবে, ঠিক আছে। তাহলে সেলফ ইনফ্লেটিং ব্যাগের তিনটা পোর্শন, একটা হচ্ছে ব্যাগ ড্রপার, একটা ইনলেট পোর্শন, আর একটা আউটলেট পোর্শন, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, ব্যাগের যেটা আউটলেট সেটা কিন্তু পেশেন্টের জন্য ইনলেট, ঠিক আছে। এই যে ব্যাগ ড্রপার, তার একটা ভলিউম আছে,
সেই ভলিউমটা বিভিন্ন মাপের হতে পারে, অ্যাডাল্টেও এরকম ব্যাগ ইউজ হয়, ঠিক আছে। তাহলে নিউবর্ন রিসাসিটেশন এই ব্যাগ সাধারণত পিডিয়াট্রিক এইচপি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 240 থেকে 750, তার মধ্যে 250 ml-টা প্রিটার্ম বেবিসদের ইউজ করি, 500 ml-টা আমরা টার্ম বেবিসদের ইউজ করি, ঠিক আছে। হলো ব্যাগ। এবার হচ্ছে ইনলেট পোর্শন। ইনলেট পোর্শনে দেখ দুটো নল আছে, একটা মোটা নল একটা সরু নল। তাহলে এই যে মোটা নল, এই মোটা নলে দিয়ে নর্মাল কন্ডিশন বা এমনিতেও কি যায়, অক্সিজেন যায়, তাহলে এই এয়ার যায়, সেজন্য এটাকে বলে এয়ার ইন। আর যদি কখনো লাগে তখন আমরা এই সরুটাতে আমরা অক্সিজেন টিউবিং লাগাই, তাহলে এটাকে বলে অক্সিজেন ইনলেট। তাহলে এইটা সরুটা হচ্ছে অক্সিজেন ইনলেট, যেটাতে আমরা অক্সিজেন টিউবিং অ্যাটাচ করি, আর যেটা এমনি সময় খোলা থাকে বা আমরা যদি দরকার পড়ে তাহলে আমরা এখানে রিজার্ভার লাগাই, রিজার্ভার। তাহলে এইটাকে বলে এয়ার ইনলেট। এই যে রিজার্ভার দুটো টাইপ হয়, এটা ওপেন টাইপ, এদিকে খোলা এদিকে খোলা, আরেকটা পাওয়া যায় ব্যাগের মতো, সেটাকে বলে ক্লোজ টাইপ, ঠিক আছে। যদি একটু ভালো করে দেখিস দেখ এর মধ্যে একটা হলুদ রঙের জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনলেট ভালভ। এর কাজ কি, আমি যখন স্কুইজ করছি কোনোভাবে এয়ারটাকে এই দিকে পাঠাবো, কিন্তু যখন ছাড়ছি বা এমনি অবস্থায় এখান থেকে যদি আমি কোনো কানেকশন দিয়ে রাখি তাহলে সেখান দিয়ে অক্সিজেনটা ঢুকে কিছুটা এখানে ঢুকছে, কিছুটা এই চেম্বারের মধ্যে থেকে যদি এইটা দিয়ে দিই এইটা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে যখন আমি স্কুইজ করবো, ভালভের সবসময় কাজ হচ্ছে একমুখী করা, এটা যে কোনো ফ্লুইড হোক এয়ার হোক, তাহলে এর কাজ হচ্ছে এই দিকে ঢুকতে দেবে কিন্তু এই দিকে বের হতে দেবে, ঠিক আছে। তাহলে এটা গেল ইনলেটেড, ঠিক আছে। এবারে এই দুটো আলাদা করে গুরুত্ব, মানে একটা ফুটো থাকলেই তো কেন দুটো ফুটো, ঠিক আছে। তাহলে আমি যখন এইটা দিয়ে যাচ্ছি, এই যে আমি এটা দিয়ে এয়ার আসছে, কত পার্সেন্ট যাচ্ছে, 21%, ঠিক আছে। তাহলে আমি যদি এইটা লাগালাম কত পার্সেন্ট যাচ্ছে, কত পার্সেন্ট যাচ্ছে, কিভাবে বাড়বে, রিজার্ভারে কি আছে, অক্সিজেন, রিজার্ভারে অক্সিজেন আছে, हाँ वो থাকলে কি ওর মধ্যে কি আছে, एयर की वजह से प्रेशर बन रहा है, मतलब वो बाहर सैचुरेशन बढ़ जाएगा, नहीं मतलब लाइक वो जितना बाहर निकल रहा है उतना निकल नहीं पाएगा, तो বেরোলে তো অসুবিধাটা কি, এয়ারই তো বেরোবে। ফেনেস্ট্রেশন আছে, আমি সব কিছু বুঝলাম, সেই ফেনেস্ট্রেশনের মধ্যে কি গ্যাস আছে, অক্সিজেন আছে, এয়ার আছে, কি আছে, তাহলে এইটা আর এইটার কোনো তফাৎ নাই, এইটা লাগালেও এইটা দিয়ে তো সেই এয়ারই যাচ্ছে, তার মানে শুধু রিজার্ভারের কোনো ভ্যালু নাই, শুধু রিজার্ভার ইউজ করার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। হ্যাঁ, অক্সিজেন থাকলে তখন লাগাবো কি লাগাবো না প্রশ্ন আসছে, এমনি অবস্থায় লাগিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। এবার এইটা লাগালাম, এটা দিয়ে অক্সিজেন আসছে কত পার্সেন্ট, 100%, আর এদিক থেকে কত পার্সেন্ট যাবে, মুখস্থ করলেই অবস্থা। তাহলে এইটা দিয়ে কত পার্সেন্ট যাবে সেটা ডিপেন্ড করবে সোনলি এইটা দিয়ে আমি কি রেটে অক্সিজেনটা পাঠাচ্ছি, তার কারণ এখান দিয়ে এয়ার নিজে থেকেই ঢুকছে আর এখান থেকে আমি ফোর্সড অক্সিজেন পাঠাচ্ছি, তাহলে কত লিটার আমি অক্সিজেন দিচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমি কত, আমি এই যে আলটিমেট এখান থেকে অক্সিজেন ঢুকছে, এখান থেকে 100% অক্সিজেন ঢুকছে, এখান থেকে 21% অক্সিজেন, তাহলে এইখানে আলটিমেটলি কত এয়ার ঢুকবে পার মিনিট, এয়ার কত 100% অক্সিজেন ঢুকবে সেটা পুরোপুরি এয়ার ফ্লোর উপর নির্ভর।
এই ফ্লো রেটটা আমরা কখনোই 5 লিটারের কম রাখি না, ঠিক আছে? তাহলে কত ফ্লো রাখছি তার উপরে ডিপেন্ড করবে এখানে কত যাবে, ঠিক আছে? তাহলে যদি আমি 5 লিটার পাঠাই তাহলে কত হবে? এখান থেকে 21 দিই ধর, আর এখান দিয়ে 5 পাঠাচ্ছি মানে 5 4 বুঝা গেল? তাহলে যদি আমি এটা 5 লিটার অক্সিজেন এটা দিয়ে পাঠাই, এখানে যে ডেলিভার হবে সেটা 40%। আমার এইখানে কতটা অক্সিজেন ঢুকছে এইটার উপর ডিপেন্ড করছে কোন রেটে। তাহলে এইটা দিয়ে যদি আমি 5 লিটার, 1 লিটারে 4% বাড়বে, ঠিক আছে? 1 লিটারের জন্য 4%। তাহলে যদি আমি এটা 5 লিটার পাঠাই তাহলে 5 4 20, এখান দিয়ে 20% আর এখান দিয়ে এক্সট্রা 20%, তাহলে 40%। এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম 10 লিটার দিই, তার বেশি দিই না। তাহলে কত হবে? 10 4 40 আর 20 60। তাহলে আমি যদি রিজার্ভার না লাগাই, দিয়ে অক্সিজেন চালাই, যেহেতু আমার ফ্লো রেটটা 5 থেকে 10 এর মধ্যে হয়, তাহলে আমার এইখানের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 40 to 60, ঠিক আছে? এইবারে আমার এখানে লাগালাম, তাহলে কত পার্সেন্ট হবে? একই হবে। এখানে অক্সিজেন লাগানো আছে আর এখানে আমি রিজার্ভারটা লাগাচ্ছি, কত পার্সেন্ট? না 20% একই হবে 20%। তাহলে এটার কোনো ভ্যালু নাই, 20% 40% হয়ে যাবে। এই যে আমরা অক্সিজেনটা পাঠাচ্ছি, যখন আমি স্কুইজ করছি না তখন এই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? স্পেশাল তাহলে এটা দিয়ে বেরিয়ে আসবে। আমি যখন এটা স্কুইজ করছি না, এটা দিয়ে তো অক্সিজেন তো চালানো আছে, আমি তো স্কুইজ করার সময় এটা চালু করছি, স্কুইজ যখন করছি না তখন এটা বন্ধ করে দিচ্ছি, তা তো নয়। তাহলে এটা দিয়ে কন্টিনিউয়াস অক্সিজেন যাচ্ছে। তাহলে যখন আমি স্কুইজ করছি না তখন তো আর খুব ভর্তি হয়ে আছে, আর তো এদিক দিয়ে অক্সিজেন ঢুকবে না, তাহলে সেটা কোথায় যাচ্ছে? এইটা দিয়ে যাচ্ছে, এই ফাঁকা জায়গাটায় ভর্তি করে এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে। তাহলে এই যে এয়ার কলাম এতক্ষণ ছিল, যত সময় যাবে সেটা কি হবে? পুরোপুরি 100% অক্সিজেন দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তাহলে এবারে যখন আমি স্কুইজ করে ছেড়ে দেবো, এদিক থেকে 100% অক্সিজেন, এটা থেকে যতটা আছে এই টিউবটা যত লম্বা হবে তত বেশি 100% অক্সিজেন এখানে জমা থাকবে। তাহলে যখন স্কুইজ করে ছেড়ে দেব তখন মোর টুয়ার্ডস 100% হবে, মানে এদিকেও 100% যাচ্ছে, এদিকেও 100% যাচ্ছে। আর এই টিউবটা যত ছোট হবে তত কি হবে? এই 100% যা অক্সিজেন আছে সেটা তো যাবে, এর সঙ্গে কিছুটা এয়ারও টানবে, তাহলে কিছুটা স্যাচুরেশন কমবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে যখন আমি অক্সিজেন আর এই টিউবটা লাগাবো তখন আমার কত স্যাচুরেশন যাবে? 90 to 100%। বোঝা গেল? এই টিউব যত ছোট হবে তত মোর টুয়ার্ডস 90%, এই টিউব যত লম্বা হবে তত মোর টুয়ার্ডস 100%। ঠিক আছে? এবার এলো আউটলেট পোর্শন। ঠিক আছে? তাহলে এই আউটলেট পোর্শনে 3টে ভালভ থাকে। তাহলে 3টে ভালভ কি কি? এদিকটা দেখ, এর মধ্যে দেখ একটা হলুদ রঙের এরকম হয়ে আছে, সেটা যখন আমি স্কুইজ করব খুলবে। তাহলে এইটা কখন খুলছে? যখন আমি বাচ্চাকে এয়ারটাকে ঢোকাচ্ছি। এয়ারটাকে কখন ঢোকাবো আমরা? ইন্সপিরেশনের সময়। যে নিঃশ্বাস নিচ্ছে না তার ইন্সপিরেশন এক্সপিরেশন কিছুই নাই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে ইন্সপায়ার করানো। তাহলে এটাকে বলে ইন্সপিরেটরি ভালভ। আর যেহেতু মাছের মুখের মতো দেখতে, তাহলে এটাকে ফিশ মাউথ ভালভও বলে। তাহলে ইন্সপিরেটরি অর ফিশ মাউথ ভালভ। ঠিক আছে? এইখানে দেখ একটা উঠে আছে ভালভ, সেটা যদি ভালো করে ইয়ে করিস দেখবি যে এর নিচে ছোট ছোট ফুটো আছে, ছোট ছোট ফুটো আছে। ঠিক আছে? তাহলে এইটার কাজ কি? এক্সপিরেশনের সময় এটা কাজ করে। কিভাবে কাজ করে? কিভাবে বেরোবে? কিভাবে বাইরে বেরোবে?
আমি যখন কি করছি, যখন আমি বাচ্চাকে নিঃশ্বাস ছাড়তে দিচ্ছি, যদি সে ছাড়ে তাহলে যে এয়ারটা ছাড়ছে সেটা এটা দিয়ে ঢুকবে। ফিশ মাউথ ভালভের গায়ে 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 জায়গা আছে, তাহলে সেই গায়ের জায়গাটার পাশ দিয়ে এই ফুটোটা দিয়ে এইটাকে তুলে বের হয়ে যাবে। ঠিক আছে, সে তার উদ্দেশ্যটা কি, যাতে না এই যে এক্সপায়ার্ড জিনিসটা সেটা যাতে এই ব্যাগে আবার, তার মানে এক্সপায়ার্ড এয়ারটা যাতে ব্যাগের সঙ্গে মিক্স না হয়। তাহলে এক্সপিরেটরি ভালভের কাজ কি, যে এয়ারটা এক্সপায়ার করছে সেটা এদিকে ঢুকছে, ইন্সপিরেটরি ভালভের পাশ দিয়ে গিয়ে এই যে এটা নিচে ফুটো আছে সেই ফুটো দিয়ে ভালভটাকে তুলে বের হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ এক্সপিরেটরি ভালভ। আর আরেকটা ভালভ আছে এখানে দেখ হলুদ কালার, ঠিক আছে, এইটার কাজ হচ্ছে কি, যে আমি যখন ইয়ে করছি এটা কি করছে দেখ, উঠছে এবং একটা হিসিং সাউন্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে এবং এটা উঠছে। ঠিক আছে, তাহলে এটার উদ্দেশ্য কি, যে আমি যখন এই প্রেশারটা দিচ্ছি, আমি যদি অত্যাধিক প্রেশার দিই তাহলে সেই প্রেশারটা কি লাংসের অ্যালভিওলিকে ফাটিয়ে দেবে, সেটা তো আমার উদ্দেশ্য নয়। তাহলে আমি এইটা এমনভাবে করা থাকে যাতে কিনা 30 to 40 সেন্টিমিটার অফ ওয়াটারের বেশি প্রেশার যদি এটা দিয়ে যায়, এই ভালভটা উঠে গিয়ে এর উপরে রিলিজ করে দেবে। যেমন প্রেশার কুকারে খুব বেশি যখন জমা হয় করে উঠে স্টিমটা রিলিজ করে, এটাও সেরকম ভাবে প্রেশারটা রিলিজ করে। তাহলে এটাকে বলে প্রেসার রিলিজ ভালভ, বা এটাই যে পপ পপ করছে পপ অফ ভালভ, পপ আপ নয়, পপ অফ ভালভ। ঠিক আছে, বিদেশে এরকম ভালো ভালো সেলফ ইনফ্লেটিং রিসাসিটেশন ব্যাগ পাওয়া যায়, সেখানে কি করা থাকে, এইখানে একটা এন্ড থাকে যেটাতে ম্যানোমিটার লাগানো থাকে, তাহলে সেখানে প্রেশারটা এমনি ইন্ডিকেট হয়, কিন্তু সেগুলো অনেক দামি, তাহলে আমাদের এই দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখে নিতে হবে যে আমার এই ব্যাগটা আছে কিনা। এরপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশনাল। ঠিক আছে, হতে গেল ব্যাগ, এরপরে হচ্ছে সেটা একটা ইন্টারফেস লাগবে, বাচ্চার মুখে লাগাতে হবে, তাহলে সেটার জন্য হচ্ছে মাস্ক। মাস্ক দু রকমের হয় অ্যানাটমিক শেপ অনুযায়ী। ঠিক আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওর অ্যানাটমিক্যাল মাস্ক, যাতে নাকে এরকম ভাবে ফিট করে এরকম। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এরকম রাউন্ডেড মাস্ক। ঠিক আছে, শেপটা রাউন্ডেড, আর এখানে কি আছে, একটা রিম আছে, আর দুটো রিমের মাঝে কি আছে, এয়ার আছে, সেই জন্য আমরা বলি এয়ার কুশন রিম রাউন্ডেড মাস্ক। এটাও সিলিকন দিয়ে। ঠিক আছে, তাহলে এই মাস্ক দুটো শেপে আসে। ঠিক আছে, একটা হচ্ছে এই দুটোই বড় মাস্ক, ছোট মাস্ক, এর থেকে ছোট সাইজের একটা মাস্ক। ঠিক আছে, তাহলে এই যে মাস্কগুলো, এই মাস্কগুলোর গায়ে লেখা থাকবে একটা গোল দাগ দিয়ে। ঠিক আছে, সাইজ কত। টার্ম বেবিসদের আমরা 1 ইউজ করি, আর প্রিটার্ম বেবিসদের 0। আর খুব যদি প্রিম্যাচিওর বাচ্চা হয় 7.5 পাউন্ড, তাহলে অনেক সময় আমরা 0.0। মাস্কটা এমন হতে হবে যাতে কিনা যখন আমার বেবিকে বসাবো, যাতে আমি যখন বসাবো এরকম সব করে বসাবো, আগে চিন, তারপরে মাউথ, তারপরে নস্ট্রিল, এমনভাবে বসাবো যাতে প্রথমে চিন টাচ করলো, গোটা মাউথটা ঢাকা পড়লো, দুটো নস্ট্রিল ঢাকা পড়লো, কিন্তু এতটাও বড় হবে না যাতে কিনা চোখের ওপরে প্রেশার। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ মাস্ক ইউজ করতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমার এই জিনিসটা প্রপারলি ফাংশনাল কিনা দেখে নিতে হবে। তার আগে আমাকে ফাংশনিংটা আমি মাস্ক পরিয়েও টেস্ট করতে পারি, না পরিয়েও টেস্ট করতে পারি। যখন আমি এটা ফাংশনিং টেস্ট করব, সবসময় এটাকে আমি নন ডমিনেন্ট হ্যান্ডে ধরব। নন ডমিনেন্ট, যেটা আমি যেমন ডান হাতে, আমি বাঁ হাতে ধরছি, তাহলে বাঁ হাতে ধরলাম, আর
মাস্ক যেটা ইউজ করো, মাস্ককে ধরবো এরকম, দুটো আঙুল মিডিল আর ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এরকম করে, আর বুড়ো আঙুলটা থাকবে এরকম। বুড়ো আঙুলটা ব্যবহার করছি এই প্রেস করার জন্য, প্রেস। তাহলে এই আছে, কি করব আমি এই করে প্রেস করব, করে ঘুরিয়ে। তাহলে এই প্রেস করে ভালো করে করবো কেন, নাহলে কি হবে, করতে 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 এটা যদি হয় লুজ হয়ে যাবে। তাহলে এমনভাবে টাইট করব যাতে কোনো না কোনোভাবে খুলে যাতে না যায়, ঠিক আছে। তাহলে একদম এটার নিয়ম অন্যভাবে ঢোকানো যাবে না, এই রকম করে, তারপরে এই রকম করে, যেরকম দেখাচ্ছি একদম এরকম। ঠিক আছে, এই ঘুরিয়ে, ঠিক আছে। তাহলে আর দেখে নিতে হবে যে দিস ইকুইপমেন্ট ইজ প্রপারলি ফাংশনিং অর নট, ঠিক মতো কাজ করছে কিনা, ঠিক আছে। তাহলে আমাকে তিনটে জিনিস দেখতে হবে, যে কোনো কিছুতে আমরা কি বলি, লুক, ফিল, লিসেন, ঠিক আছে। তাহলে সবার আগে আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, এইবারে আমরা এইটাকে নন ডমিনেন্ট হ্যান্ডে ধরে ডমিনেন্ট হ্যান্ড দিয়ে এটা কি করলাম, আমি কি দেখলাম, সেলফ ইনফ্লেটিং, ঠিক আছে। তাহলে এটা গেল লুক। এবার হচ্ছে ফিল। ফিল কি করব না, আমার ইনস্পিরেটরি ভালভটা কাজ করছে কি করছে, এই জিনিসটা আমি মাস্ক পরিয়েও দেখতে পারি, না পরিয়েও দেখতে পারি। তাহলে আমি কি করবো, হাত থেকে একটু ডিস্টেন্সে রাখবো, দিয়ে দেখবো যে আমার হাতে গাস অফ এয়ার লাগছে কিনা, যখন স্কুইজ করছি গাস অফ এয়ার আমার লাগছে কিনা। গাস অফ এয়ার লাগছে মানে আমার ইন্সপিরেটরি ভালভটা কাজ করছে। 3 নম্বর কি, লিসেন, সেটাও তার মধ্যেও লুক আছে। তাহলে 3 নম্বর কি দেখবো, যে আমার সেফটি ফিচার্স কাজ করছে কিনা, মানে পপ অফ ভালভটা ঠিক মতো উঠছে কিনা। পপ অফ ভালভটাকে টাইট করে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কখনো করবো না, ঠিক আছে। ঘুরিয়ে টাইট করে দেওয়া যায় যাতে না হয়, কিন্তু কখনো করবো। তাহলে সেটা কিভাবে দেখবো, যদি আমি মাস্ক পরিয়েই দেখাচ্ছি, না পরিয়েও করা যাবে। না পরিয়ে মানে এই হাতে নিলাম, দিয়ে এই ধরলাম, যাতে এখানে কোনো গ্যাপ না থাকে, কারণ গ্যাপ হলে তো প্রেশার হয়ে যাবে। তাহলে এইবার করে আমি দেখছি যে হিসিং সাউন্ড আসছে কিনা। আর না হলে এটা করেও দেখতে পারি। তাহলে যদি হাত বড় হয়, আমাদের মতো বড়, তাহলে একদম লিক না হচ্ছে, আর ছোট যদি হয় তাহলে স্টেরাইল সারফেসে রেখে, ঠিক আছে। তাহলে এই পপ অফ ভালভ কাজ করছে কিনা, তার মানে হচ্ছে আমার সেফটি মেকানিজম কাজ করছে। তাহলে এই তিনটে থাকা মানে হচ্ছে আমার দিস ইজ প্রপারলি, ঠিক আছে। চার্ট থাকা উচিত। সেই চার্টটা এই জন্য নয় যে তুমি এটা দেখে দেখে করবে, দেখে দেখে করলে তো পুরো সময়ের 12টা বেজে যাবে। তাহলে এটা করার একমাত্র উদ্দেশ্য, তুমি গিয়ে যে দাঁড়িয়ে থাকছে ঝালিয়ে নিন, যাতে কোনো রকমভাবে কোনো কিছু মিস না হয়। এবং রিসাসিটেশনের স্টেপ বাই স্টেপ, কোনো স্টেপ জাম্প করা যাবে না। আমার মনে হচ্ছে এটা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন লাগবে, তার মানে এই নয় যে ইনিশিয়াল স্টেপসটা আমি হাওয়া করে করা যাবে না, ঠিক আছে। তাহলে লেবার রুমে এসেছি, সমস্ত কিছু হিস্ট্রি নিয়েছি, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ওই জন্য আমি লোক ডাকিনি। হাত ধুয়ে ইকুইপমেন্ট চেক করেছি, স্টেরাইল ইকুইপমেন্ট সব ফাংশনিং, সমস্ত কিছু রেডি। এবারে আমি রেডি হয়ে আছি। এবারে বেবি হ্যাজ বিন ডেলিভার্ড। তাহলে ফার্স্ট আমার কাজ কি, যে দুটো প্রিওয়ার্ম টাওয়েল ছিল, তার মধ্যে একটা প্রিওয়ার্ম টাওয়েলে বাচ্চাটাকে রিসিভ করলাম, ঠিক আছে। রিসিভ করার সঙ্গে সঙ্গে সবার আগে টাইমটা বললাম 12টা 2 মিনিট, ঠিক আছে। করে মাস হয়ে আছে যা করবে ডাক্তার আছে। তাহলে এইরকম করে বাচ্চাকে আমি পেটে শোয়ালাম, মায়ের পেটে, ঠিক আছে, বুকে নয়। কেন বুকে নয়, কেন, আম্বিলিকাল কর্ড অতটা লম্বা নাও হতে পারে, ঠিক আছে। আলটিমেটলি সেই আমি বুকেই দেবো, কিন্তু ওইটা করতে গিয়ে যাতে ছিঁড়ে না যায়, কর্ড অ্যাভালশন যাতে না হয়, তাহলে ইউনিভার্সাল পারপাস আমার লম্বা থাকলেও আমি পেটেই রাখবো। পেটে রেখে আমি মাথাটা একদিকে ঘোরাবো, যাতে
নাকটা চাপা না পড়ে যায়। করে আমি কি দেখবো যে কোনো সিক্রিশনস আছে কিনা। যদি কোনো সিক্রিশনস থাকে আমি জাস্ট গজ যেটা থাকে স্টেরাইল গজ দিয়ে মুছে দিলাম, প্রথমে মুখ তারপরে নাক। এরপরে আমি বাচ্চাটাকে ড্রাই করতে শুরু করলাম, প্রথমে মাথা, তারপরে সারা শরীর, পেট এবং তারপরে পা। ঠিক আছে, এবারে এইটা করতে করতেই আমি অ্যাসেস করব whether the baby is breathing or crying। যদিও মুছতে খুব একটা সময় লাগে না, যদি মনে হয় খুব সময় লাগছে তাহলে কমপ্লিট মোছানোর আগেই দেখব, আর না হলে পুরো মুছিয়ে দেখব যে whether the baby is breathing or crying। ঠিক আছে, এবার ইন্টারন্যাশনাল গাইডলাইন্স হচ্ছে 3টে প্রশ্ন, আমাদের জন্য একটা প্রশ্ন। কোনো স্যার জিজ্ঞেস করলে আগে একটাই প্রশ্ন, whether the baby is breathing or crying। কেউ যদি কোনো স্যার যদি খোঁচাচ্ছে, স্যার বা ম্যাডাম আর কিছু, তাহলে তখন বলবি ইন্টারন্যাশনাল গাইডলাইন্স, অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল গাইডলাইন্স উইল বি লাস্ট 3 কোশ্চেন্স। ঠিক আছে, কোশ্চেন্সগুলো আমি এমনভাবে জিজ্ঞেস করব যার উত্তর হবে হ্যাঁ বা না। ঠিক আছে, হ্যাঁ বা না। তাহলে ফার্স্ট প্রশ্ন কি, টার্ম জেস্টেশন, ইয়েস অর নো। ঠিক আছে, গুড মাসেল টোন, গুড মাসেল টোন, তাহলে গুড হতে পারে ইয়েস, আর পুয়ার হলে না। ঠিক আছে, থার্ড কোশ্চেন ওই যেটা সিঙ্গেল কোশ্চেন, ব্রিদিং অর ক্রাইং। ঠিক আছে, তাহলে যদি সিঙ্গেল প্রশ্ন করিস তার একটার উত্তর যদি না হয়, আর যদি ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া ধরিস এই 3টের মধ্যে যে কোনো একটার উত্তর যদি না হয় তাহলে বেবি উইল নিড রিসাসিটেশন। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে ব্রিদিং অর ক্রাইং, তাই তো? তাহলে বাচ্চা, তাহলে এই ব্রিদিংটাকে ধরা যাবে না, দিস ইজ গ্যাসপিং ব্রিদিং। বা বাচ্চাটা আবার তাহলে এই ক্রাইংটাকেও ধরা যাবে না। তাহলে ব্রিদিং মানে হচ্ছে স্পন্টেনিয়াস রিদমিক চেস্ট মুভমেন্ট। ঠিক আছে, এইটা নয়। ঠিক আছে, অথবা এই করে যাচ্ছে, ভিগোরাস ক্রাই। ঠিক আছে, তাহলে ব্রিদিং মানে স্পন্টেনিয়াস রিদমিক চেস্ট মুভমেন্ট, আর ক্রাইং মানে ভিগোরাস ক্রাই। যে কোনো একটা থাকলেই হলো। ঠিক আছে, কাঁদছে মানে নিঃশ্বাস হচ্ছে, কাঁদছে মানে নিঃশ্বাস নেওয়া হচ্ছে। তাহলে ব্রিদিং আর ক্রাইং কোশ্চেনের উত্তর যদি ইয়েস হয়, বা যদি 3টে প্রশ্ন করিস 3টের উত্তরই যদি ইয়েস হয়, তাহলে আই উইল কিপ দ্য বেবি অন মাদার্স অ্যাবডোমেন ফর 1 মিনিট, 1 মিনিট। আফটার 1 মিনিট আই উইল ক্ল্যাম্প দ্য কর্ড, কাট দ্য কর্ড অ্যান্ড, আর যদি এর মধ্যে মোছানো কমপ্লিট হয়ে থাকে তাহলে এইটাকে ডিসকার্ড করে আরেকটা যে ফ্রিবম টাওয়েল আছে, স্টেরাইল টাওয়েল, সেটা দিলাম, দিয়ে ঢাকা রেখেছি, দিয়ে এরপরে বাচ্চাকে মায়ের দুটো ব্রেস্টের মাঝে রাখবো। ঠিক আছে, রেখে এবারে কি করবো, মাকে বলবো যে তোমার বাচ্চা কান্নাকাটি করেছে, এই মুহূর্তে কোনো অসুবিধে নেই, তুমি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো শুরু করো। মায়ের যদি কোনো হেল্প লাগে মাকে আমরা হেল্প করব, এবং করার পরে আমরা বাচ্চাটাকে অবজার্ভ করব, বাচ্চাটাকে অবজার্ভ করব ফর 1 আওয়ার। ঠিক আছে, এই 1 আওয়ার এভরি 30 মিনিটস আমি বাচ্চাটার অ্যাক্টিভিটি, ব্রিদিং, কালার আমি মনিটর করব। কোনো সময় যদি অসুবিধা হয় তাহলে তো আবার রেডিয়েন্ট ভার্বানে নিয়ে যাওয়ার। যদি 1 ঘন্টা পরে দেখলাম যে বাচ্চা স্পন্টেনিয়াসলি ব্রিদিং, কালার ইজ পিঙ্ক, অ্যাক্রোসায়ানোসিস থাকতে পারে, হালকা একটু হাত পা নীল থাকতে পারে, অসুবিধা। বাচ্চা পিঙ্ক আছে, হাত পা ছুঁড়ছে, দুধ খেতে শুরু করেছে, দেন আই উইল ওয়ে দ্য বেবি। যদি 1 কেজির বেশি হয় তাহলে ভিটামিন কে 1 মিলিগ্রাম, যদি 1 কিলোর কম বাচ্চা হয় তাহলে 0.5 মিলিগ্রাম ভিটামিন কে দেবো, দিয়ে মা বাচ্চাকে পোস্টমেটালে পাঠাবে। সো দিস কেয়ার ইজ কল্ড রুটিন কেয়ার। তাহলে রুটিন কেয়ার সবার লাগবে, রিসাসিটেশন যার লাগছে না তারও রুটিন কেয়ার লাগবে। ঠিক আছে, এবার হলো সেকেন্ড সিচুয়েশন, বাচ্চাকে মাথা ঘুরিয়েছি, মুছেছি, নাক মুখ নাক গজ দিয়ে ওয়াইপ করেছি, করতে করতে দেখলাম যে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্প করলাম, কাটলাম,
কেটে বাচ্চাকে সঙ্গে সঙ্গে আমি রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে চলে যাব। ঠিক আছে, রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে যখন রাখবো তখন এটাকে সরিয়ে দেবো। তাহলে এই যে নিলাম, এই নিয়ে কি করব, ফার্স্ট ইনিশিয়াল স্টেপস, এই যে এটাকে করছি এটাকে বলে ইনিশিয়াল স্টেপস। তাহলে ইনিশিয়াল স্টেপসে হচ্ছে 5টা জিনিস আছে। ফার্স্ট হচ্ছে ওয়ার্ম, এই যে রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে রাখলাম, আই এম প্রোভাইডিং ওয়ার্ম। এতক্ষণ ওয়ার্মারটা কি মোডে ছিল, ম্যানুয়াল মোডে, 100% হিটার আউট। এবারে কি করব, স্কিন প্রোবটা এর অ্যাবডোমেনের এপিগ্যাস্ট্রিয়ামে লাগাবো, লাগিয়ে এতক্ষণ যেটা ম্যানুয়াল মোডে ছিল সেটা সার্ভো কন্ট্রোল মোডে গিয়ে আমার এই বাচ্চাটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট দেখে 36 থেকে 36.5 থেকে 37.5 এর মধ্যে টেম্পারেচারটা সেট করব। ঠিক আছে, থার্মোনিউট্রাল মোড ওয়ার্ম হলো। এরপরে যদি এর মধ্যে ড্রাইং না কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি ড্রাইং কমপ্লিট করব। তাহলে ওয়ার্ম, ড্রাইং, এরপরে আমি বাচ্চাকে অ্যাসেস করব, মানে করতে করতেই অ্যাসেস করছি যে বাচ্চা কাঁদছে কিনা। সাধারণত এর মধ্যেই বাচ্চা কেঁদে ফেলে, যদি না কাঁদে দেন স্টিমুলেশন। কি করব, আমি যেহেতু ডান হাতে আমি বাঁ হাত দিয়ে স্টিমুলেট করবো, তাহলে বাচ্চাটাকে এরকম করে এই অবস্থাতে এরকম করে ঘোরাবো, ঘুরিয়ে জাস্ট ওয়ান্স অর টোয়াইস, শুধুমাত্র এইটাই করব, আর একদম করা যাবে না। আর আগে বলতো যে এইটাও এখন করা যাবে না, এইটা করা যাবে না, এটাও এখন করা যাবে না, এই সোলসে থাবড়ানো বা ফ্লিক করা যাবে না। জাস্ট অনলি ওয়ান মেথড, ব্যাক রাবিং ওয়ান্স অর টোয়াইস। তার কারণ কি, এই যে ড্রাইং করছি, ড্রাইংটাই একটা বিশাল বড় স্টিমুলাস। এই যে বলছি, এই স্টিমুলাসে যদি না কাঁদে 2-3 পায়ে চাপড় মেরে কাঁদবে। ঠিক আছে, বাচ্চা যে নিঃশ্বাস নিচ্ছে না এটাকে কি বলে, অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিয়া 2 রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যাপনিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাপনিয়া। মানে কোনো বাচ্চা যখন নিঃশ্বাস নেবে না তখন প্রথমে হয় প্রাইমারি অ্যাপনিয়া। সেই প্রাইমারি অ্যাপনিয়াটা কি হয়, যে যদি তুই স্টিমুলেট করিস ঠিক হয়ে যাবে। এবারে অনেকক্ষণ ধরে যদি প্রাইমারি অ্যাপনিয়া হয় এবং সেটা কন্টিনিউয়াস হয় তাহলে বাচ্চা সেকেন্ডারি অ্যাপনিয়াতে চলে যায়। সেইটা কিন্তু স্টিমুলেশন দিয়ে করা যাবে না, সেই বাচ্চা স্টিমুলেশন দিয়ে রিভাইভ করবে না, সেই বাচ্চাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে হবে। তাহলে যে বাচ্চা এত ড্রাইং এবং স্টিমুলেট করে উঠছে না ড্রাইং করে, তার মানে মোটামুটি এ সেকেন্ডারি অ্যাপনিয়াতে আছে। তাহলে আমার আর ইনিশিয়াল স্টেপসে সময় নষ্ট বেশিক্ষণ করা যাবে না, বা ওই স্টিমুলেশনের পিছনেই কন্টিনিউয়াস সময় নষ্ট করা যাবে না। আমাকে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে হবে। কিন্তু তার মানে এই যে স্টিমুলেট করলাম কাঁদলো না তখনই পজিটিভ প্রেশার ভেন্টিলেশন নয়, আরও 2টো স্টেপ বাকি আছে। এরপরে আমি কি করব, বাচ্চাকে পজিশনিং, ঠিক আছে, যাতে আমার এয়ারওয়েটা পেটেন্ট হয়। তাহলে এই যে এয়ারওয়ে পেটেন্ট করা, তার মানে কি একটু স্নিফিং পজিশনে বাচ্চাকে রাখা। ঠিক আছে, স্নিফিং পজিশনে রাখা মানে কিন্তু হাইপার এক্সটেনশনও নয় আবার ফ্লেক্সানও নয়, জাস্ট মাইল্ড এক্সটেনশন। এবারে সেইটা করার জন্য যদি দরকার হয় তাহলে আমি একটা শোল্ডার রোল রাখতেও পারি। সবার লাগবে না, লাগে কাদের, যাদের প্রমিনেন্ট অক্সিপুট থাকে, মোল্ডিং থাকে, প্রিম্যাচিওর বাচ্চাদের বেশি হয়। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমার এটা লাগবে। ঠিক আছে, তাহলে আমি যদি লাগে শোল্ডার রোল দিয়ে আমি বাচ্চাটাকে স্নিফিং পজিশনে করলাম, এয়ারওয়েটাকে পেটেন্ট করলাম। তারপরে দেখব যে বাচ্চার সিক্রিশন আছে কিনা, তাহলে সাকশন করব। কিন্তু সাকশন প্রত্যেকটা কেসে করার দরকার নেই। যার মুখে আমি কোনো সিক্রিশন দেখতে পাচ্ছি না তার সাকশনের জন্য সময় নষ্ট করব না। ঠিক আছে, তাহলে কি হলো, প্রথম ইনিশিয়াল স্টেপসে কি হলো, ওয়ার্ম, ড্রাইং, স্টিমুলেশন, পজিশন, সাকশন। ঠিক আছে, সাকশন যখন করব, আগে তো সাকশন কিভাবে করা যায় ওই মেশিন বলে দিয়েছি। একটা হচ্ছে ডিলিজ মিউকাস ট্র্যাপ। ডিলিজ মিউকাস ট্র্যাপটা কি জিনিস না, একটা এরকম প্লাস্টিকের এরকম
কন্টেনার থাকে তার থেকে দুটো এন্ড বেরিয়ে থাকে, তার একটা এন্ড যে বেরিয়ে আছে সেই একটা এন্ড যে রিসাসিটেটর সে তার মুখে নেবে, সেই মুখে নিয়ে কি করবে সে করে টানবে, তাহলে ওই যেটা কন্টেনার তার মধ্যে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হলো, সেইটা আরেকটা যে মুখ সেইটা এর বাচ্চার মুখে দেওয়া হয়, তাহলে সেই নেগেটিভ প্রেশারে এর মধ্যে যদি কোনো সিক্রেশন থাকে এর মধ্যে জমা হয়, ঠিক আছে। আর না হলে ফুট অপারেটিং সাকার মেশিন আছে বা ইলেকট্রনিক সাকার মেশিন। ইলেকট্রনিক সাকার মেশিন কি বললাম যে আগে চেক করে নিতে হবে কখনোই যেন সাকশন প্রেশারটা মোর দ্যান 100 to 130 সেন্টিমিটার অফ ওয়াটার হয়, তাহলে মিউকাস ছেড়ে যায়, ঠিক আছে। তাহলে কি করব আমি তখন যে সাকশন ক্যাথেটার যেটা বললাম কি নর্মালি 10 থেকে 12 আর যদি মেকোনিয়াম স্টেন্ড হয় 12 থেকে 14, তাহলে সেটা কি করব ইন্ট্রোডিউস করব নট মোর দ্যান 5 সেন্টিমিটার। বেশি ঢোকালে কি হবে পস্টেরিয়র ফ্যারিংসে লাগবে, পস্টেরিয়র ফ্যারিংসে লাগলে কি সমস্যা, ভেগাস নার্ভের ব্রাঞ্চ আছে, তাহলে ভেগাস নার্ভ স্টিমুলেট হবে, স্টিমুলেট হলে কি হবে ব্র্যাডিকার্ডিয়া অ্যাপনিয়া হবে, যেটা আমি চাইছি না সেটাই করব, তাহলে কোনোভাবে যেন পস্টেরিয়র ফ্যারিংসে না লাগে। তাহলে আর যখন আমি ইন্ট্রোডিউস করব সাকশন ক্যাথেটারটা যখন ইন্ট্রোডিউস করব পিঞ্চ করে করব, মানে তখন প্রেশার নেই, তাহলে আমি ঢোকালাম, ঢুকিয়ে যখন এবার আমি উইথড্র করব তখন পিঞ্চটা খুলে দেবো, মানে সাকশন প্রেশারটা আমি অ্যাপ্লাই করব যখন আমি উইথড্র করছি, ঠিক আছে। একবারে নট মোর দ্যান 3 to 5 সেকেন্ড, নট মোর দ্যান 5 সেন্টিমিটার ইন্ট্রোডিউস করব এবং একটা সাকশন এপিসোড নট মোর দ্যান 3 to 5 সেকেন্ড, দরকার হলে বারবার সাকশন করব, ঠিক আছে। আবার যদি মনে হয় যে প্রচন্ড সিক্রিশনস হচ্ছে তাহলে আমি মাথাটা একদিকে ঘুরিয়ে নিতে পারি যাতে চিকসে জমা হয়, সেক্ষেত্রে আমার সাকশন করতে সুবিধে হবে, ঠিক আছে। করে আগে মুখ সাকশন করব, তারপরে নাকে 2 সেন্টিমিটারের বেশি ইন্ট্রোডিউস করব না এবং চেষ্টা করব নাকের দুধারে না দেওয়া, তাতেও আবার ভেগাস নার্ভ ইয়ে করবে, তাহলে সেটাও আবার এই পিঞ্চ করে ঢোকাবো, যখন বের করব তখন রিলিজ করবো, ঠিক আছে। তাহলে আগে মুখ করব তারপরে নাক করব, উল্টোটা করবো না কেন, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, যদি মাউথ ব্রিদিং হবে, যদি নাক দিয়ে আমি ঢোকাচ্ছি তাহলে তো মাউথ ব্রিদিং হবে, তখন মাউথের সিক্রেশনটা অ্যাসপিরেট করবে, বাচ্চারা অব্লিগেট নেজাল ব্রিদার, মানে নাকের মধ্যে জায়গা কতটুকু, খুব অল্প জায়গা, মুখের মধ্যে প্রচুর জায়গা, তাহলে সিক্রিশন মুখে বেশি, ঠিক আছে। এবারে নাকের ফুটোগুলো খুব ছোট, খুব সহজেই এদিকে ওদিকে লেগে যাওয়ার ভয় থাকে, তাহলে খুব সহজেই ভেগাস নার্ভ স্টিমুলেটেড হওয়ার একটা ভয় থাকে, তাহলে আমি যদি নাকে প্রথমে ঢোকাই মুখের মধ্যে যদি সিক্রিশন রয়ে যায় সেটা অ্যাসপিরেট করার সম্ভাবনা অনেক বেশি, আর নাকের মধ্যে যেগুলো থাকে সেইটাকে অনেকটা ভেতরে সেটাকে অ্যাসপিরেট করার মতো অবস্থায় যেতে থাকে অনেকটা পাথ ট্রাভার্স করতে হবে, প্লাস সেই সিক্রিশনও অনেক কম থাকে, সেই জন্য আগে মুখ করবো তারপরে নাক করবো, ঠিক আছে। তাহলে সাকশন কিন্তু ম্যান্ডেটারি নয়, যদি সিক্রিশন থাকে তবেই আমি সাকশন করব, ঠিক আছে। তাহলে সাকশন করলাম, করে যদি দরকার হয় রিপজিশন আমার, ঠিক আছে, কারণ এয়ারওয়ে পেটেন্ট থাকতে হবে, তাহলে এরপরে বাচ্চাকে অ্যাসেস, ঠিক আছে। এই যে এবার বাচ্চাকে অ্যাসেস করব, তাহলে আমি কি জিনিস অ্যাসেস করব, যে বাচ্চার স্পন্টেনিয়াস রেসপিরেশন নিচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ান গাইডলাইন্স হচ্ছে স্পন্টেনিয়াস রেসপিরেশন নিচ্ছে, আর ইন্টারন্যাশনাল গাইডলাইন্স বা তোদেরকেও যদি বলা হয় তোরা এটাই বলবি যে আই উইল অ্যাসেস whether the baby is apneic or having gasping breathing, apnea or gasping breathing same use, and or heart rate less than 100 beats per minute, তাহলে অ্যাপনিয়া অর গ্যাসপিং ব্রিদিং এইটা যদি থাকে, অথবা হার্ট রেট লেস দ্যান 100 বিটস পার মিনিট যদি থাকে, অথবা দুটোই থাকে, তাহলে সেইটা যদি থাকে দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ফর নেক্সট, তাহলে দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন ফর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, তাহলে ইন্ডিকেশন অফ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন হচ্ছে after initial steps, if the baby is apneic or having gasping breathing and or baby's heart rate is
less than 100 beats per minute. This is the indication of positive pressure ventilation. এবারে বাচ্চা দেখলি যে নিঃশ্বাস নিচ্ছে, স্পন্টেনিয়াস রেসপিরেশন আছে, যদি হার্ট রেট দেখার সুযোগ পেলি, হার্ট রেট দেখলি 100-র বেশি, তাহলে কি করবি? তাহলে অ্যাসেস করতে হবে যে বেবির ট্যাকিপনিয়া হচ্ছে কিনা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কিনা, সায়ানোজ লাগছে কিনা, ঠিক আছে, আর গ্রান্টিং হচ্ছে কিনা। গ্রান্টিং মানে কিরকম? এরকম একটা আওয়াজ আসছে, মানে কি করছে, গ্লটিসটাকে ক্লোজ করে কি করছে, এক্সপিরেশনের যে এয়ারটা বেরিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখছে, যাতে কিনা অ্যালভিওলিগুলি কোলাপস না হয়, রেসিডুয়াল লাং ভলিউম বাড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে স্পন্টেনিয়াস রেসপিরেশন নিচ্ছে, হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট, কিন্তু বাচ্চাটা ট্যাকিপনিয়া হচ্ছে, গ্রান্টিং হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, অথবা সায়ানোসিস আছে, তাহলে আমাকে ফ্রি ফ্লো অক্সিজেন দিতে হবে, অথবা যদি গ্রান্টিং সিভিয়ার হয় তাহলে ডেলিভারি রুম সিপ্যাপ দিতে হবে। তাহলে ডেলিভারি রুম সিপ্যাপ আমরা কিভাবে দিতে পারি? একটা যদি সিপ্যাপ মেশিন থাকে, আর না হলে টিপিএস রিসাসিটেটর দিয়ে দিতে পারি। আর যদি কিছুই না থাকে তাহলে শুধু অক্সিজেন দেবে। ফ্রি ফ্লো অক্সিজেন আমরা কিভাবে দিতে পারি? এক হচ্ছে এইটার মাস্কের পেছনে লাগিয়ে, এখানে নয়, একটু দূর থেকে, বা ঠিক আছে একেবারে নাকে লাগিয়ে নাও, ঠিক আছে, অথবা হেড বক্স। ফ্রি ফ্লো অক্সিজেন সবসময় 100% অক্সিজেন। যদি স্যাচুরেশন দেখা যায় তাহলে স্যাচুরেশন বুঝে ব্লেন্ডার বলে একখানে মেশিন পাওয়া যায়, যেটা কিনা নিজের মতো তুই যদি স্যাচুরেশন সেট করে দিস, ও নিজে থেকেই অক্সিজেনটা ওর সঙ্গে অক্সিজেন কানেকশন করা থাকে, নিজের মতো করে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন টানবে আর নল দিয়ে অক্সিজেন টানবে, টেনে যতটা ডেলিভার করার কথা ও নিজের মতো করে মিক্স করে এক্সাক্ট পার্সেন্টেজ। যদি ব্লেন্ডার মেশিন থাকে তাহলে ব্লেন্ডার মেশিন দেখে স্যাচুরেশন দেখে সেই পার্সেন্টেজ অফ পাঠাবো, আর নাহলে ফ্রি ফ্লো অক্সিজেন 100%। কিন্তু ফ্রি ফ্লো অক্সিজেনের রেট সবসময় 5 to 10 লিটার্স পার মিনিট, ঠিক আছে। এবারে হচ্ছে ইনিশিয়াল স্টেপসের পরে বাচ্চা কন্টিনিউয়াস রেসপিরেশন নিচ্ছে বা কাঁদছে, হার্ট রেট মোর দ্যান 100 বিটস পার মিনিট, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস কিছু নাই। সায়ানোসিস ব্যাপারটা হেভি ঝামেলা রয়েছে, তার কারণ হচ্ছে দেখবি যে চার্ট যেটা দেওয়া আছে সেই চার্টের নিচের দিকে একটা ছোট্ট মিনিট স্পেসিফিক একখানা ছোট্ট টেবিল দেওয়া আছে, যেটা নিউনেটাল রিসাসিটেশন চার্ট এনআরপি, যেটা 2020 চার্ট যেটা আছে, সেখানে ওই রিসাসিটেশন চার্টটার নিচে একটা ছোট্ট চার্ট আছে, সেখানে দেখবি বাঁ দিকের টেবিলটার বাঁ দিকে হচ্ছে মিনিট আর ডান দিকে হচ্ছে এসপি। মানে আমাদের মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন তার নর্মাল স্যাচুরেশন হচ্ছে 60 to 65, সেইটা অ্যাডাল্ট স্যাচুরেশন আসতে 90 to 90 কি বলে 10 মিনিটের মতো সময় লাগে, ঠিক আছে। তাহলে তুই যদি ভাবিস যে একটা 2 মিনিটের বাচ্চা তার 90% স্যাচুরেশন থাকবে, তাহলে ঠিক আছে, সেই জন্য একটু বাচ্চা সায়ানোজ লাগতে পারে। তাহলে যদি SpO2 দেখা যায় এবং SpO2টা ওই মিনিট স্পেসিফিক স্যাচুরেশনের সঙ্গে মিল খেয়ে যায়, তাহলে কিছু করতে হবে, ঠিক আছে। সেই জন্য চারটা থাকা জরুরি। 1 মিনিটে হচ্ছে 60 to 65, 2 মিনিটে 65 to 70, এরকম করে করে 10 মিনিটে গিয়ে 85 to 95%, ঠিক আছে। তাহলে ওই যদি সায়ানোসিস মনে হয়, সেই জন্য আগে আমরা সবসময় বলতাম, মানে এই ইন্ডিকেশনগুলোতে রেসপিরেশন, হার্ট রেট, কালার, এখন কালার জিনিসটা উঠে গেছে। সেই জন্য এখন যখন আমরা পারছি না পালস অক্সিমিটার নেই, তখন কালার বলবো, কিন্তু আইডিয়ালি ওটা SpO2 হওয়া উচিত, ঠিক আছে। সায়ানোসিসের কেসে আমাদের প্রত্যেকটা 2 মিনিটে SpO2টা দেখতে হবে, দেখবি পালস অক্সিমিটারে। আর এবার তুই জানিস বাচ্চাটার বয়স কত মিনিট, তাহলে ওই মিনিট স্পেসিফিক স্যাচুরেশনের সঙ্গে মিলিয়ে কি মেছে, ঠিক আছে। একটা 1 মিনিটের বাচ্চা, তার যদি 75% থাকে, গুড, একদম টলারেবল, ঠিক আছে।
বা একটা 2 মিনিটের বাচ্চা 70% আছে, 75% আছে, দ্যাট ইজ অলসো টলারেবল। তাহলে মিনিট স্পেসিফিক স্যাচুরেশনের সঙ্গে মেলাতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমার সব কিছু ভালো আছে, তাহলে এবারে আমি কি করবো, বাচ্চাটাকে আবার মায়ের কাছে, মানে ইনিশিয়াল স্টেপসের পরে বাচ্চা কান্নাকাটি করছে, হার্ট রেট ভালো আছে, আমার স্যাচুরেশন ঠিকঠাক আছে, ট্যাকিপনিয়া নেই, গ্রান্টিং নেই, আমি বাচ্চাকে আবার এবারে মায়ের কোলে দিব, প্রথমবারে যেরকম দিয়েছি। মাকে বলবো যে বাচ্চা তোমার প্রথমে কাঁদেনি, কিন্তু একটু নাড়াঘাটা করার পরে বাচ্চা এখন কান্নাকাটি করছে, বাচ্চা এখন ভালো আছে, বাচ্চা তোমার কাছে থাকবে, তোমার ভয়ের কিছু নেই, আমরা আছি। এই যে আমরা আছি, এটা মানে আমরা বাচ্চাকে ছেড়ে অন্য কাজ করতে চলে গেছি না, বাচ্চার আশেপাশেই আছে, ঠিক আছে। এবং আগে এটা কি করেছিলাম, রুটিন কেয়ার, যে বাচ্চার ইনিশিয়াল স্টেপস লাগবে তার যে কেয়ার সেটাকে বলে অবজারভেশনাল। রুটিন কেয়ারটা কি ছিল, 1 ঘন্টা এভরি 30 মিনিটস অ্যাসেস করা। অবজারভেশনাল কেয়ারটা কি, 2 ঘন্টা, ঠিক আছে। কিন্তু তার যেহেতু তার কিছুটা রিস্ক ছিল, সেহেতু তাকে 2 ঘন্টা দেখতে হবে, আর আরেকটু ঘন ঘন দেখতে। রুটিন কেয়ারে দেখেছিলাম 30 মিনিটস ছাড়া, এখানে অবজারভেশনাল কেয়ারে প্রথম 1 ঘন্টা 15 মিনিট ছাড়া ছাড়া, পরের 1 ঘন্টা আধা ঘন্টা ছাড়া। এবং এখানে আরেকটু মাইনিউটলি দেখতে হবে, মানে এখানে স্যাচুরেশন দেখতে হবে, হার্ট রেট, ব্রিদিং, কালার, অ্যাক্টিভিটি দেখতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ফিটিং। তাহলে দেখলাম 2 ঘন্টা পরেও আবার অ্যাসেস করলাম, বাচ্চা ভালো আছে, আমি তাকে পোস্টনাটাল ওয়ার্ডে পাঠালাম, ঠিক আছে।